সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে মঙ্গলবার এবং এখন বাজে সকাল 9:30। তো সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। সকালবেলা উঠে যত যা ছিল সমস্ত কাচাকাচি করে ছাদে এই মেলে দিয়ে সবে আসলাম। 2 ঘরের বিছানার চাদর আরও জামা কাপড় অনেক ছিল, তো সেগুলো সব কেচে গোটা ছাদ আমার ভর্তি হয়ে গেছে। কেচে মেলে দিয়ে আসলাম। এখন রান্না চাপিয়েছি একটু। আজকে নিয়ে এসেছে বড় বড় পুঁটি মাছ, তার সাথে ফলি মাছ নিয়ে এসেছে, তো ওটা এখন রান্না করব। সকালকার খাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর বেগুন ভাজছি, কুমড়ো ভাজবো। তো ভাতটা খেয়ে দিয়ে আমরা একটু যাব হলো বালুরঘাটে, কারণ একটু কাজ রয়েছে। একটা খাও, একটা খাও, একটা খাও। দেখো সকালে উঠে চকলেট নিয়ে চলে এসেছে। একটা খাও বাবা। তো দিদির বাড়িতেও একটু যেতে হবে, একটু কাজ রয়েছে, আর বালুরঘাটে যাব। 2-1টা জিনিস কেনাকাটা আছে, তো তার জন্য। তো বাইরের বাগানটা দেখো সমস্ত কিন্তু খোলা হয়ে গেছে, প্যান্ডেল ট্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো প্যান্ডেল ট্যান্ডেল সব একদম খোলা হয়ে গেছে। আর এই জায়গাটা রান্না হয়েছিল, যে জায়গাটা, ওই জায়গাটা আমাদের কুসুম পিসি একদম মুছে, বাগানটা মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। দেখতে পাচ্ছ বাগান একদম মুছে দিয়েছে, নুড়ি দিয়ে সুন্দর করে মুছে দিয়েছে। কুসুম পিসি কাজে একদম খুবই এক্সপার্ট, তোমাদেরকে আগেও বললাম। মানে কোনো কিছু বলতে হয় না, দেখতে হয় না, এত সুন্দর কাজ করে। তো বাগানটাও সব খোলা টোলা কমপ্লিট। এখন রান্নাঘরে যাই, বেগুন ভাজা চাপিয়েছি বললামই, তো বেগুন ভাজাটা হোক, হলে তারপরে মাছ ভাজা কুমড়ো ভাজা করতে করতে আমার কখন বালুঘাট যেতে পারবো জানি না। আজকে যাওয়ার ইচ্ছে আছে, আজকে হাজব্যান্ডের যেহেতু স্কুল নেই, তো যার জন্য একটু যাব। তো চলো আবার পরে আসছি। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে মূলো ভাজা। আসলে অনুষ্ঠানের অনেক মূলো বেঁচে গিয়েছিল, তো মূলোগুলো নিয়ে আসলাম, কয়েকটা মূলো কেটে কেটে এখন মূলোটা ভাজছি। আর এদিকে আর একটা গ্যাসে মাছ ভাজছি। দেখো বড় বড় সাইজের পুঁটি এনেছে বললামই, এই যে দেখো বড় বড় পুঁটি, একটা মাছ ভাজছি। আর তার সাথে রয়েছে ফলিও রয়েছে, পুঁটি রয়েছে, এইটা ভাজবো আবার। আর এই দেখো টমেটো কেটে নিয়েছি, এটা চাটনি বানাবো। তো ঝটপট এই রান্নাগুলো করি, করে আর মনে হচ্ছে এবেলা আর বালুরঘাটে যেতে পারবো না। এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে না হলে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরোবো, সেটাই মনে হচ্ছে ভালো হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোনোটাই ভালো হবে। তো ভাবছি এখন আর বেরোবো না। মূলোটা প্রায় হয়ে এসেছে, আরেকটু ভেজে তুলে নেব। আমার রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট হলো, গ্যাস ট্যাস মুছে রান্নাঘর টর ঝাড় দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। গিজারটা দিয়ে দিয়েছি, এখন করব স্নান। আর ভিডিওগুলো না এডিটিং করতেই পারিনি, জানো তো কতদিন, মানে সেই তোমাদেরকে ক্ষৌর কার্যের ভিডিওটা দেওয়া হয়েছে, সেটা দিয়েছি আমি, মানে শুক্রবারের ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু শনিবার শ্রাদ্ধের ভিডিওটাও এখনও পর্যন্ত আমি ছাড়তে পারিনি। এত ব্যস্ততা গেল কয়দিন, তো শ্রাদ্ধের ভিডিও মানে এডিটিং করতে পারিনি। তো বসে একটু এডিটিংয়ের কাজটা করছিলাম, ভিডিওগুলো তো ছাড়তেই হবে। আজকে মঙ্গলবার হয়ে গেল, আমি শনিবারের ভিডিও এখনও পর্যন্ত ছাড়তে পারিনি, এমন ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কেটে যাচ্ছিল। তো বসে একটু এডিটিং করলাম, করে এখন চান করতে যাব, স্নান টান করে আসি, এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে বালুরঘাটে যেতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে। আর আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোনা, এই জায়গাটা কিছু তুমি কি করছো আবার, কেন নোংরা ঘাটছো? দেখো মাটি খুঁড়ে টুড়ে ও কি করছে দেখো, আর ভালো লাগে না আমার এগুলো নোংরা ঘাটা। এই জায়গাটা মুছে দিয়েছে কুসুম পিসি সুন্দর করে। হ্যাঁ, তোমার কুসুম ঠাম্মি। দেখো নোংরা ঘাটছে, আর ভালো লাগে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে গেছি বালুরঘাটে যাওয়ার জন্য। তো বাইকে করেই যাচ্ছি, গিয়ে আগে যে কয়েকটা জিনিস কেনার আছে কিনে টিনে দিদির বাড়িতে যাব। তো এখন চলে এসেছি, আর বাইরে আর ভিডিও করা হয়নি, করিনি। তো দিদির বাড়িতে ঘন্টা খানেক মতোই ছিলাম, হ্যাঁ ঘন্টা খানেকের বেশি হবে, ঘন্টা 2-1 মতো ছিলাম। তো দিদি স্কুল থেকে আসলো, দিদি সবে স্কুল থেকে এসে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো এখন এখান থেকেও আমরা চা খেয়ে দিয়ে কিন্তু আমরাও এখন বাড়ি বেরিয়ে চলে যাব। এই সবে বাড়ি ঢুকলাম, তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করি।
ভাঁজ করে আবার বাসনগুলোও তুলতে হবে, বাসনগুলো তুলে তারপরে চা করব, চা খাওয়া দাওয়া করব। তো বিছানাটার অবস্থা খারাপ হয়ে আছে, তো জামা কাপড়গুলো আগে ঝটপট করে ভাঁজ করে নিই। দিদির ওখানে একবার চা খেয়েছি, তবুও একবার একটু করবো আর একবার খাবো। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে জামা কাপড় কিন্তু ভর্তি হয়ে রয়েছে, তার সাথে খাটের ডাসার মধ্যেও মেয়ের প্যান্ট ট্যান্টগুলো মেলে রেখেছিলাম, তো ওগুলো আবার শোকায়নি। তো ভাবলাম যে শুকিয়ে গেছে নাকি, তো পেরে দেখলাম শোকায়নি, তো আবার মেলে রেখে দিলাম। তো এই যে দুটো চাদর পেতেছিলাম, ওই দুটো চাদর, তারপরে হাজব্যান্ড যে পাঞ্জাবিটা পরেছিল ওই পাঞ্জাবি, আরও মেয়ের জামা কাপড় বললামই অনেক কাচাকাচি করেছি। তো ওগুলো এখন ফটাফট গুছিয়ে নিই। আর দেখতে পাচ্ছ ঘরের মেঝের মধ্যে কিছু জামা কাপড় ফেলে রেখে দিয়েছি। হ্যাঁ, ওগুলো হলো শীতের পোশাক। শীতের অনেক পোশাকই আমি তুলে ফেলে দিয়েছি কেচে, আর এগুলো বার করলাম, এগুলো বার করে না রেখে দিয়েছি, মেঝের মধ্যে ফেলে দিয়েছি। ওগুলোকেও মানে কালকে কেচে দেব। আস্তে আস্তে অল্প অল্প করে কেচে শীতের পোশাক কিন্তু তুলে দিচ্ছি। বেশিরভাগই আমার তুলে ফেলা হয়ে গেছে, প্রায় 80% তো আমি তুলে ফেলেছি, আর কিছু কিছু রেখে দিয়েছি বাইরে। আমাকে ওই জন্য সকালবেলা দেখতে পাচ্ছ হয়তো একটা সোয়েটার পরেই আমি কয়দিন থেকে ভিডিও করছি, কারণ দুটো সোয়েটারই আমার বাইরে রেখেছি, মানে বাকি সব আমি তুলে দিয়েছি, সকলেরই সব তুলে দিয়েছি, শুধুমাত্র মেয়ের সবগুলো রয়েছে, বাচ্চার যেহেতু লাগেই, আর হাজব্যান্ডেরও সব তুলে দিয়েছি মোটামুটি। দু একটা যেটা না রাখলে নয়। এখন এই হালকা শীতটা না যেতে চাইবে না, এখনও হালকা শীতটা তোমার বেশ কিছুদিন থাকবে কিন্তু। তো এই হালকা শীতের জন্য হালকা হালকা সোয়েটারগুলো কয়েকটা রেখেছি হাতের কাছে সামনে ওই শোকেসটার মধ্যে, আর বাকিগুলো আমি সমস্ত কিন্তু তুলে দিয়েছি। এই শীতের পোশাক বের করা একটা যেমন ঝামেলা, তার সাথে শীতের পোশাক তোলাটাও একটা বিশাল ঝামেলা। শীতের পরে যখন লেপগুলো তুলে ফেলা হয়, তারপরে তোমার সমস্ত সোয়েটার তুলে ফেলা হয়, তখন কিন্তু বেশ ভালো লাগে প্রথম যখন গরমটা পড়ে। তারপরে তো গরমের জন্য একদম বিরক্ত হয়ে এসে যায়। টোছানো হলো, বাসন টাসন সব তুললাম, আর আমার শাশুড়ি মারা বেরিয়ে চলে গেল আজকে ডাক্তার দেখাতে, কলকাতায় গেল। তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি মা আজকে যাবে, কালকে ননদরা চলে গেল, আজকে শাশুড়ি মারা গেল। মানে একই বাড়িতে দুটো পেশেন্ট থাকলে যে কি অবস্থা হয়, তো একজন তো চলেই গেল, কি অবস্থা যে হয়, মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম কি এখনো আছি, কারণ শাশুড়ি মায়ের প্রচুর ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, আর দুবার বায়োপসি হয়েছে। একবার তোমার গলা দিয়ে পাইপ ঢুকিয়ে, মানে নল ঢুকিয়ে, ক্যামেরা দিয়ে, যন্ত্রপাতি দিয়ে মাংসপিণ্ড বের করে সেখান থেকে বায়োপসি হয়েছে একবার। তারপরে একবার তোমার পেটে থেকে সিরিঞ্জ দিয়ে রস নিয়ে বায়োপসি হয়েছে। দুবারই রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে। আর এবার অপারেশন করেছে, অপারেশন হয়ে তারপরে একদম মানে অপারেশনের পরে যেগুলো বের করেছে, তো সেগুলো এখন বায়োপসিতে পাঠানো হয়েছে। তো গোটা রিপোর্ট কি আসবে সেটা এখনও জানানো যায়নি, ডাক্তাররাও কনফার্ম কিছু বলতে পারছে না রিপোর্ট না আসা পর্যন্ত। তো রিপোর্ট যদি মানে খারাপের দিকে যায়, মানে শাশুড়ি মায়েরও শ্বশুরমশাইয়ের যেটা ছিল ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, এখনও ডাক্তার মানে ছিল বলা যেতে পারে, বা আছে এখনও জানি না আমরা ঠিক। রিপোর্ট অনুসারে রিপোর্ট বলবে যে কী অবস্থায় রয়েছে। ডাক্তারের আগে বলেছিল যে ট্রিটমেন্ট অনেকটা বাকি রয়েছে এখনও, যার জন্য শাশুড়ি মায়ের নাকে নল লাগানো ছিল, তোমরা অনেকেই দেখেছো হয়তো, যেটা ন্যাসাল পাইপ লাগানো ছিল, ওখান দিয়ে খাবার খাওয়ার জন্য নাক দিয়ে খাবার খেতে হয়, যেহেতু মুখ দিয়ে খাওয়ার একদমই রুচি নেই, তো যার জন্য নাক দিয়ে খাবার কিন্তু খেতে হয়। আর ট্রিটমেন্ট যেহেতু বাকি রয়েছে, সেহেতু ডাক্তার কিন্তু আগে ন্যাসাল পাইপটা খোলেনি, মুখ দিয়ে একটু খেতে বলেছে খাওয়ার অভ্যেস করার জন্য, আর পেট ভরার জন্য খাবারটা খেতে বলেছে ন্যাসাল পাইপ দিয়ে। তো এরকম অবস্থা হয়ে রয়েছে। এখন দেখা যাক রিপোর্ট কী আসে। রিপোর্টটা ভালো আসলে তো কোনো ব্যাপার না, স্টিচ কেটে মেডিসিন দিয়ে ছেড়ে দেবে, সেরকম আর কোনো সমস্যা হবে না ফার্দার। আর যদি রিপোর্ট খারাপ আসে তাহলে তো আবার কেমো, রেডিয়েশন, যা ট্রিটমেন্টের দরকার ডাক্তারবাবুরা সেটা করবেন, সেটা বুঝবেন। আমরা অত কিছু বুঝিও না, মেডিকেল ব্যাপারে অত কিছু জানিও না। তো দেখা যাক কি হচ্ছে। ওনারা তো গেল আজকে, আর স্টিচ কেটে শাশুড়ি মা ননদের ওখানটায় যাবে, কিছুদিন থাকবে, তারপরে আবার আসবে। তো আমি এখন ভাত রান্নাঘরে, এই যে ভাত হচ্ছে, আর সাথে ওই বেলা যেহেতু মাছের ঝোল করেছি, মেয়ে খাবে না, তো এই যে ডাল করলাম একটু, ডাল আর পাঁপড় ভাজা দিয়েও খাবে বলছে, তো যার জন্য ভাত আর ডালটা হয়ে গেল। ডালটা পরে সম্বরা দিচ্ছি।
ভাতটা ফুটে গেছে। হ্যাঁ, এখন যাব ঘরে, হাজবেন্ডের ড্রেসগুলো একটু আয়রন করব। অনেক দিন ধরে আয়রন জামা কাপড়গুলো পরে রয়েছে, তো ওগুলো এখন একটু আয়রন করে দিই। এতগুলো জামা কাপড় প্রেস করলাম বসে বসে এতক্ষণ ধরে, দেখো সেই বললাম জামা কাপড় আয়রন করব, তারপর থেকে বসেছি আয়রন করতে। তো এখন সবে প্রেস করা শেষ হলো। এতগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, হাজব্যান্ড তো আলসেমি করে জীবনেও করতে চায় না, তো আমি বসলাম সব করে দিলাম। তো এখন এগুলোকে আলমারির মধ্যে ভরে রাখি আর কি, তারপরে আবার খাওয়া দাওয়া করব। এখন 8টা বাজে, বেশি রাত হয়নি, 8টা বাজে। ডিনার কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো মেয়ে একটা জিনিস দেখাবে তোমাদেরকে, তো দেখাও কি দেখাবে। তো ওটা কি বানিয়েছে ওটা তোমাদেরকে দেখাবে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কি? রেনবো বানিয়েছো। রেনবোটা ঠিকঠাক ভালো হয়নি, আর ভালো করে বানাবে। তো ডিনার কমপ্লিট করে নিলাম, আর ভালো লাগছে না, আজকে সারাদিন শোয়া হয়নি। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা বেশি ভিডিও করতে পারলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।